ওয়েলকাম এভরিওয়ান, সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা ইন্ডিয়ান পলিটির আন্ডারে একটা টপিক পার্লামেন্ট, এই টপিকটা থেকে বিগত কয়েক বছরে ডাব্লিউবিসিএস প্রিলিমস এক্সামিনেশনে যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো নিয়ে আমরা অ্যানালিসিস করবো একে একে। তো এই যে পার্লামেন্ট আছে, এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট 5-এ আছে। আর যে আর্টিকেলটা কভার করছে এটা, সেটা হচ্ছে আর্টিকেল 79 থেকে আর্টিকেল 122। ঠিক আছে, তো চলো দেখা যাক, এক এক করে কোশ্চেন আমরা দেখব। দেখো, প্রথম কোশ্চেন কি বলছে। প্রথম কোশ্চেন বলছে, দ্য রাজ্যসভা এথিক্স কমিটি formed in March 1997 to deal with the ethical behavior of the members of parliament is headed by। আচ্ছা, তো এখানে আমি পার্লামেন্টারি কমিটি সম্পর্কে কিছু কথা বলে রাখি। দেখো, পার্লামেন্টে কি হয়, পার্লামেন্টে বিল ইন্ট্রোডিউস করা হয়, ডিবেট ডিসকাশন হয়, তারপরে পার্লামেন্টে দুটো হাউসে পাস হয়, তারপরে প্রেসিডেন্টের সাইন লাগে, তারপরে সেটা অ্যাক্ট হয়। তো পার্লামেন্টে জেনারেলি লেজিসলেটিভ অ্যাকশন করা হয়, তাই তো। তো আমরা যে ব্যাপারটা এটা ভাবছি যে বিল থেকে যে অ্যাক্ট হওয়া, এটা থ্রু ডিটেল স্ক্রুটিনি হয়। ঠিক আছে, এটা ডিটেল স্ক্রুটিনি হয়। আমরা যেটা টিভিতে দেখতে পাই থ্রু লোকসভা টিভি বা রাজ্যসভা টিভি, সেটাতে আমরা ডিবেট ডিসকাশনগুলো দেখি, মেম্বার অফ পার্লামেন্টরা করেন, মিনিস্টাররা করেন। বাট এইগুলো ছাড়াও বিভিন্ন প্রচুর টেকনিক্যাল দিক আছে। হ্যাঁ, কোনো রেকমেন্ডেশন আবার অ্যাড করা, বিলের খসড়া লেখা, ড্রাফট লেখা, অনেক টেকনিক্যাল ব্যাপার আছে। তো তো এই ফাংশনগুলো খুব কমপ্লেক্স, এবং যারা মেম্বার অফ দ্য পার্লামেন্ট হন তারা তো এরকম নয় যে প্রত্যেকটা সাবজেক্টে তারা এক্সপার্ট থাকেন। তো কি হয়, এই যে টেকনিক্যালিটিগুলোকে সামাল দেওয়ার জন্য, ঠিকঠাকভাবে যাতে কাজ হয় সেগুলোর জন্য পার্লামেন্টারি কমিটি আছে। এই পার্লামেন্টারি কমিটিগুলো এই কাজগুলো করতে সাহায্য করে। ঠিক আছে, তো তুমি যদি ব্রডলি দেখো, তাহলে এই পার্লামেন্টারি কমিটিকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার স্ট্যান্ডিং কমিটি, ঠিক আছে, একটা হচ্ছে স্ট্যান্ডিং কমিটি, আর একটা হচ্ছে অ্যাডহক। তো বুঝতেই পারছো, স্ট্যান্ডিং কমিটি মানে হচ্ছে পার্মানেন্ট কমিটি, অ্যাডহক মানে কোনো একটা স্পেশাল পারপাসের জন্য তৈরি করা হচ্ছে, সেই পারপাসটা মিটে গেলে আবার এটা উঠে যাচ্ছে কমিটিটা। তো স্ট্যান্ডিং আর অ্যাডহক। তো এই যে স্ট্যান্ডিং কমিটি আছে, তো এই স্ট্যান্ডিং কমিটিকে তুমি ছ ভাগে ক্যাটাগরাইজ করা যায়। ঠিক আছে, ছ ভাগে। কি কি না, তো একটা তোমার হচ্ছে তোমার ফিনান্সিয়াল কমিটি, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যান্ডিং কমিটি। আচ্ছা, এটা কটা আছে? এটা 24টা আছে। ঠিক আছে, আচ্ছা, আর কি কি আছে? কমিটিজ টু ইনকোয়ার আছে। আর কি আছে? কমিটিজ টু স্ক্রুটিনাইজ অ্যান্ড কন্ট্রোল আছে। স্ক্রুটিনাইজ অ্যান্ড কন্ট্রোল আছে, তাই তো। আর কি আছে? আর আছে কমিটি রিলেটিং টু ডে বিজনেস, তাই তো, ডে টু ডে বিজনেসের জন্য আছে। আর হাউস কিপিং কমিটি আর সার্ভিস কমিটি আছে, তাই তো। হাউস কিপিং কমিটি আর সার্ভিস কমিটি আছে, এই মেনলি 6টা কমিটি আছে। তো এই যে কমিটি আছে, কমিটি টু এনকোয়ার, এর আন্ডারে 3টে আছে। কি কি? কমিটি অন পিটিশনস, কমিটি অফ প্রিভিলেজেস, আর একটা হচ্ছে এথিক্স কমিটি। ঠিক আছে, তো এই এথিক্স কমিটি থেকে তোমার এখানে প্রশ্নটা এসেছে, তাই তো। তাহলে আমরা এথিক্স কমিটি নিয়ে একটু দেখে নিই। এই যে এথিক্স কমিটি, এটা প্রথম রাজ্যসভাতে কনস্টিটিউট হয়েছিল 1997-এ। দেখো, এই কথাটা কোশ্চেনেই বলে দেওয়া আছে, রাজ্যসভা এথিক্স কমিটি ফর্মড ইন মার্চ 1997। আচ্ছা, যদি বলে লোকসভায় কবে কনস্টিটিউট হয়েছিল, লোকসভায় এটা কনস্টিটিউট হয়েছিল এথিক্স কমিটিটা 2000 সালে। ঠিক আছে, 2000 সালে। আচ্ছা, এটার কাজ কি? দেখো, এখানেই বলে দিয়েছে যে টু ডিল উইথ দ্য এথিক্যাল বিহেভিয়ার অফ দ্য মেম্বার। তার মানে পার্লামেন্টে যারা মেম্বার আছে তারা ঠিকঠাক করে ব্যবহার করছে কিনা, এবং তারা যদি কোনো মিসকন্ডাক্ট করে তার জন্য তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হবে সেগুলো রেকমেন্ডেশন করে এই কমিটি। ঠিক আছে, তার মানে মোদ্দা কথা বলতে গেলে এই কমিটির কাজ কি, যে পার্লামেন্টের মধ্যে একটা ডিসিপ্লিন আর ডেকোরাম বজায় রাখা, তাই তো। আচ্ছা, তাহলে এটা গেল তোমার এথিক্স কমিটি নিয়ে ব্যাপার। এবার
যে হেডের প্রশ্নটা আসছে এটা তুমি এক্সাম দিতে যাওয়ার আগে গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে যে এথিক্স কমিটি বা বিভিন্ন যে কমিটি আছে তাদের যে হেড আছে তাদের নামগুলো তুমি রিসেন্ট যেগুলো থাকবে হেড তাদের নামগুলো একবার করে চেক করে চলে যাবে। ঠিক আছে, চলো এই কোশ্চেনটা দেখা যাক। দেখো কি বলছে, ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ ডিগনিটি দ্য স্পিকার অফ লোকসভা ইজ ইকুইভ্যালেন্ট টু। দেখো এই কোশ্চেনটা আমরা যখন দ্য এক্সিকিউটিভের উপর WBCS প্রিলিমসের কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম তখন এই কোশ্চেনটা এসেছিল একবার। তো আমি যদি টেবিল অফ প্রেসিডেন্স দেখি, টেবিল অফ প্রেসিডেন্সের প্রথমেই কি আছেন, প্রথমেই আছেন প্রেসিডেন্ট, তারপরে কি আছেন ভাইস প্রেসিডেন্ট, তারপরে কি আছেন, তারপরে আছেন প্রাইম মিনিস্টার, তারপরে গভর্নর অফ দ্য স্টেটস আছে, তারপরে কি আছেন ফর্মার প্রেসিডেন্টরা আছেন, তাই তো, তারপরে কি আছেন, তারপরে আছে ডেপুটি প্রাইম মিনিস্টার। ঠিক আছে, এবং তারপরে আছে হচ্ছেন CJI, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যান্ড স্পিকার অফ লোকসভা। মানে স্পিকার অফ লোকসভা আর চিফ জাস্টিস অফ ইন্ডিয়া একই জায়গাতেই আছেন, তাই তো, টেবিল অফ প্রেসিডেন্সের। তাহলে যদি কোশ্চেন আসে যে ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ ডিগনিটি দ্য স্পিকার অফ দ্য লোকসভা ইজ ইকুইভ্যালেন্ট টু, তাহলে চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট হয়ে যাবে। ঠিক আছে, চলো। আচ্ছা দেখো, দ্য লোকসভা ইন ইন্ডিয়া ক্যান বি ডিজলভড বাই দ্য, ইন্ডিয়াতে লোকসভা যেটা আছে সেটা কে ডিজলভ করতে পারে। তো দেখো এই যে ডিজলভ, আগে জানতে হবে যে ডিজলভ কথাটার মানে কি। আচ্ছা প্রথমে বলে রাখি যে রাজ্যসভাকে কি ডিজলভ করা যায় না, রাজ্যসভাকে ডিজলভ করা যায় না। কেন? কারণ এটা একটা পার্মানেন্ট হাউস। আচ্ছা লোকসভাকে ডিজলভ করা যায়, হ্যাঁ করা যায়। ডিজলভ করার মানে হচ্ছে লোকসভার যে লাইফ সেটাই পুরোপুরি চলে গেল, তাই তো, লোকসভার লাইফটাই শেষ। তার মানে কি বোঝাচ্ছে, লোকসভা ডিজলভ হয়ে গেছে মানে লোকসভার লাইফ শেষ, তার মানে একটা নতুন লোকসভা তৈরি হবে, তার মানে একটা নতুন লোকসভা তৈরি হবে, তাই তো, যেটা জেনারেল ইলেকশন হবে তারপর একটা নতুন লোকসভা তৈরি হবে। তার মানে লোকসভা ডিজলভ হয়ে গেল মানে লোকসভার লাইফটাই ডিজলভ হয়ে গেল, লাইফটাই শেষ। তার মানে যে লোকসভাটা এক্সিস্ট করছিল সেই লোকসভাটা আর এক্সিস্ট করছে না, এটার মানে হচ্ছে ডিজলভ। ঠিক আছে, ডিজলভের এটা মানে। আচ্ছা এবারে যদি লোকসভা ডিজলিউশন, এটা কবে হতে পারে, এটা দুভাবে হতে পারে। একটা হচ্ছে অটোমেটিক ডিজলিউশন, একটা হচ্ছে অটোমেটিক। অটোমেটিক মানে তার মানে হয়তো একটা জেনারেল ইলেকশন হয়েছিল 2014 সালে, ধরো সেখানে একটা লোকসভা কনস্টিটিউট হয়েছিল, এবার সেই লোকসভাটার টার্ম ধরো 5 বছর, সেই টার্মটা 5 বছর অতিক্রান্ত হয়ে গেছে, তো 2019-এ লোকসভাটা অটোমেটিক ডিজলভ হয়ে গেছে, তাই তো, যে 5 বছরের যে নর্মাল টেনিওর ছিল সেই টেনিওরটা শেষ হয়ে গেছে, তারপর অটোমেটিক ডিজলিউশন হয়ে গেছে। আর দুই হচ্ছে যে যখন প্রেসিডেন্ট ডিজলভ করবে, তাই তো, যখন প্রেসিডেন্ট ডিজলভ করবে অন দ্য অ্যাডভাইস অফ দ্য প্রাইম মিনিস্টার। তার মানে দুভাবে হতে পারে, একটা অটোমেটিক টার্ম শেষ হয়ে গেল লোকসভায়, তাহলে অটোমেটিক ডিজলিউশন হয়ে গেল। আর একটা কিভাবে হতে পারে যে অন দ্য রিকমেন্ডেশন অফ প্রাইম মিনিস্টার, কে করতে পারে ডিজলিউশনটা, প্রেসিডেন্ট। তাহলে দ্য লোকসভা ইন ইন্ডিয়া ক্যান বি ডিজলভ বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অন দ্য অ্যাডভাইস অফ দ্য প্রাইম মিনিস্টার। ঠিক আছে, বাট এটা মনে রেখো যে রাজ্যসভাকে ডিজলভ করা যায় না, কারণ রাজ্যসভা একটা পার্মানেন্ট হাউস। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা দেখো, হুইচ অফ দ্য ফলোইং বডিজ ক্যান বি প্রোরগড বাট ক্যানট বি ডিজলভড। আচ্ছা দেখো, আমি একটু আগেই বললাম যে রাজ্যসভা একটা পার্মানেন্ট বডি, তাই তো, রাজ্যসভা একটা পার্মানেন্ট বডি, এটাকে ডিজলভ করা যায় না। তার মানে আর এখানে কোশ্চেনটা বলছে হুইচ অফ দ্য বডিজ ক্যান বি প্রোরগড বাট ক্যানট বি ডিজলভড। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে রাজ্যসভাকে তার মানে প্রোরগ করা যায়, আর আগেই আমি বললাম যে রাজ্যসভাকে ডিজলভ করা যায় না, তো অ্যান্সারটা হয়ে যাবে রাজ্যসভা। তো এখানে তোমাকে বুঝতে হবে যে এই যে প্রোরগ বলেছে, তো এই প্রোরগের মানে কি। তো প্রোরগের মানে আমি তোমাকে বলার আগে আমি তোমাকে পুরো ব্যাপারটাকে একটু বুঝিয়ে দিচ্ছি। তো দেখো যে আমাদের যে প্রেসিডেন্ট সাহেব আছেন, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আছেন, প্রেসিডেন্ট কি করতে পারেন, টাইম টু টাইম কি করেন, পার্লামেন্টকে মিট করার জন্য সামন করেন। প্রেসিডেন্টের হাতে ক্ষমতা আছে কি করার, সামন করার। এই সামন উনি যদি করে দেন প্রেসিডেন্ট, তার মানে কি বলছেন, উনি মেম্বার অফ দ্য পার্লামেন্টদেরকে বলছেন যে এবার তোমরা মিট করো, এবার তোমরা মিট করো, তাই তো। এবার প্রেসিডেন্ট যখন সামন করে দেবেন তখন পার্লামেন্টের প্রসিডিং এবার স্টার্ট হবে, তাই তো। আচ্ছা তার মানে সেশন স্টার্ট হবে। এই যে সেশন, একটা দুটো সেশনের মধ্যে ম্যাক্সিমাম গ্যাপ কত দিনের হতে পারে, দুটো সেশনের মধ্যে গ্যাপ ম্যাক্সিমাম হতে পারে 6 মান্থ। তার মানে হচ্ছে
একটা গোটা বছরে পার্লামেন্টকে দুবার মিট করতেই হবে, মানে অ্যাটলিস্ট দুবার বছরে পার্লামেন্টকে মিট করতেই হবে, তাই তো? আচ্ছা, এবারে যে সেশনের কথা বলছি, কটা সেশন হয়? 3টে সেশন হয়। বাজেট সেশন, এই যে বাজেট সেশন, এটা হচ্ছে তোমার ফেব্রুয়ারি টু মে। আচ্ছা, আর কি সেশন হয়? মনসুন সেশন হয়। এই মনসুন সেশনটা হয় তোমার জেনারেলি জুলাই থেকে সেপ্টেম্বর, তাই তো? আর কি হয় না তো উইন্টার সেশন হয়। এই উইন্টার সেশনটা কবে থেকে হয়? নভেম্বর টু ডিসেম্বর হয়। তাহলে এই 3টে সেশন হয়, তাই তো? তার মানে যখন প্রেসিডেন্ট সামন করবেন তখন সেশন স্টার্ট হবে, তাই তো? আচ্ছা, এবার এই সেশন যখন স্টার্ট হবে, ঠিক আছে, ধরো সেশন এবার প্রেসিডেন্ট সামন করে দিয়েছেন, সেশন স্টার্ট হয়ে গেছে। তো এই সেশন মানে কি? সেশন মানে হচ্ছে পার্লামেন্টে মিটিং হবে, তাই তো? পার্লামেন্টে মিটিং হবে, এবং এই যে মিটিং হবে কোনো একটা দিনে, এই মিটিং এ দুটো সিটিং হয়। একটা তোমার হয় মর্নিং সিটিং, আর একটা হয় তোমার পোস্ট লাঞ্চ সিটিং হয়। তাহলে সেশনের মাঝে ইন বিটুইন যে প্রত্যেকদিন যে মিটিং গুলো হয়, সেই মিটিং এ সিটিং বসে, পার্লামেন্টের সিটিং বসে উইদিন দ্য সেশন, তাই তো? আমার ডে টু ডে অ্যাক্টিভিটি যেগুলো, তার মানে হচ্ছে পার্লামেন্টের সিটিং হচ্ছে। আচ্ছা, এবার ধরো সেশন চলছে, সিটিং গুলো হচ্ছে, মিটিং গুলো হচ্ছে পার্লামেন্টের। এইবার মিটিং চলতে চলতে ধরো কোন একটা ডেটে, ধরো বাজেট সেশন চলছে, তো ধরো ফেব্রুয়ারি টু মে। এবার ধরো মার্চ মাসে, ধরো আমি ফর এক্সাম্পল ধরে নিচ্ছি, ধরো 12ই মার্চ সেশন চলতে চলতে হঠাৎ করে প্রিসাইডিং অফিসার, ঠিক আছে, যিনি প্রিসাইডিং অফিসার আছে, তিনি বললেন যে আমি সেশনকে অ্যাডজর্ন করছি। তার মানে সেশনের অ্যাডজর্নমেন্ট হয়ে গেল। অ্যাডজর্নমেন্টটা কে করতে পারেন? প্রিসাইডিং অফিসার, তাই তো? অ্যাডজর্নমেন্ট মানে হচ্ছে উনি বললেন যে আপাতত পার্লামেন্টের কাজকর্ম, হাউসের কাজকর্ম, যে হাউসের প্রিসাইডিং অফিসার অ্যাডজর্নমেন্ট করলেন, তার মানে উনি বলছেন যে এই হাউসের কাজকর্ম আপাতত বন্ধ থাকলো। এবং যখন উনি বলছেন আপাতত বন্ধ থাকলো, উনি তার সাথে সাথে বলে দিচ্ছেন যে আবার কবে থেকে স্টার্ট হবে। তার মানে উনি হয়তো 12 তারিখ বলছেন আমি অ্যাডজর্নমেন্ট করলাম, এবং সেই দিনই বলে দিচ্ছেন যে হয়তো আমি ধরে নাও 17th মার্চ আবার স্টার্ট করব। তার মানে উনি অ্যাডজর্নমেন্ট করছেন, তার মানে হচ্ছে উনি বলছেন আপাতত বন্ধ থাকলো, এবং আবার কবে স্টার্ট হচ্ছে সেটা তিনি বলে দিচ্ছেন। এটার মানে হচ্ছে অ্যাডজর্নমেন্ট। এটা হচ্ছে প্রিসাইডিং অফিসার করতে পারলো, ঠিক আছে? আচ্ছা, এবার যদি প্রিসাইডিং অফিসার অ্যাডজর্নমেন্ট না বলে উনি বলেন অ্যাডজর্নমেন্ট সাইনে ডাই, উনি যদি এইটা বলেন, এটার মানে হচ্ছে, ধরো আবার এক্সাম্পল নিই, ধরো 12 মার্চ সেশন চলছিল, হঠাৎ করে প্রিসাইডিং অফিসার অফ দ্য হাউস বলে উঠলেন যে আমি অ্যাডজর্নমেন্ট সাইনে ডাই করছি। উনি যেই অ্যাডজর্নমেন্ট সাইনে ডাই বললেন, এটার মানে হচ্ছে আপাতত সেশন বন্ধ থাকলো, সিটিংটা বন্ধ থাকলো, সিটিংটা আপাতত বন্ধ থাকলো, এবং অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকলো। অ্যাডজর্নমেন্ট সাইনে ডাই মানে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ। তার মানে আবার কবে স্টার্ট হবে সেটা উনি বলছেন না। তাহলে অ্যাডজর্নমেন্টের ক্ষেত্রে উনি বলছেন যে আপাতত বন্ধ থাকলো, এবং আবার কবে স্টার্ট হচ্ছে সেটা তিনি বলে দিচ্ছেন। কিন্তু অ্যাডজর্নমেন্ট সাইনে ডাইয়ের ক্ষেত্রে প্রিসাইডিং অফিসার কিন্তু আবার মানে বন্ধ থাকছে এটা বলছেন, কিন্তু উনি বলছেন অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকলো, মানে আবার কবে সেশন সিটিং স্টার্ট হবে সেটা উনি বলছেন না, ঠিক আছে? এটার মানে হচ্ছে অ্যাডজর্নমেন্ট সাইনে ডাই। এবার প্রোরোগেশন মানে কি? প্রোরোগেশন করার ক্ষমতা আছে হচ্ছে তোমার প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট প্রোরোগ করতে পারে। প্রোরোগ করা বা প্রোরোগেশন, তার মানে হচ্ছে যে প্রেসিডেন্ট যদি বলেন যে আমি প্রোরোগ করলাম, প্রোরোগেশন করে দেন উনি, তার মানে হচ্ছে পুরোপুরি সেশনটাই টার্মিনেট হয়ে যাচ্ছে। তারপর ধরো সেশন চলছিল, ধরো বাজেট সেশন চলছিল, ধরো মার্চ মাসে, হঠাৎ করে প্রেসিডেন্ট বললেন যে আমি প্রোরোগ করছি সেশনটাকে, তার মানে এই গোটা বাজেট সেশনটাই তোমার টার্মিনেট হয়ে গেল। তার মানে বাজেট সেশনটাই আর হবে না, বুঝতে পারছো? প্রোরোগেশন মানে হচ্ছে এটা। তার মানে তুমি যদি দেখো অ্যাডজর্নমেন্টের মানে হচ্ছে যে আমাদের সিটিংটা টার্মিনেট হয়ে গেল, সিটিংটা টার্মিনেট হয়ে গেছে, হয় টাইম বলে দিয়েছে কিছুদিনের জন্য টার্মিনেট হয়েছে, অথবা অনির্দিষ্টকালের জন্য টার্মিনেট হয়েছে, কিন্তু সিটিংটা টার্মিনেট হয়েছে। কিন্তু প্রোরোগেশন মানে হচ্ছে শুধুমাত্র সিটিং নয়, পুরোপুরি সেশন যেটা ছিল
ধরো মার্চ মাসে করেছে, তার মানে পুরো বাজেট সেশনটাই টার্মিনেট হয়ে গেল। বা ধরো আগস্ট মাসে প্রেসিডেন্ট প্রোরোগেশন করে দিয়েছে, তো তার মানে গোটা মনসুন সেশনটাই টার্মিনেট হয়ে গেল। তার মানে বোঝা গেল যে প্রোরোগেশন আর অ্যাডজর্নমেন্টের পার্থক্য কি। অ্যাডজর্নমেন্ট মানে যে একটা নির্দিষ্ট টাইমের জন্য সিটিংটা টার্মিনেট হলো, গোটা সেশনটা টার্মিনেট হয়নি। আর অ্যাডজর্নমেন্ট সাইন রাই মানে হলো অনির্দিষ্টকালের জন্য সিটিংটা সাসপেন্ড হয়ে গেছে, টার্মিনেট হয়ে গেছে, কিন্তু সেশনটা টার্মিনেট হয়নি। আর প্রোরোগেশন মানে সিটিং টার্মিনেট হয়েছেই, গোটা সেশনটাই টার্মিনেট হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে সামন করা আর এই প্রোরোগেশন করা, এই দুটোর ক্ষমতা হচ্ছে প্রেসিডেন্টের, আর অ্যাডজর্নমেন্ট করা, অ্যাডজর্নমেন্ট সাইনেরা, এই দুটো করার ক্ষমতা হচ্ছে প্রিসাইডিং অফিসারের। তাহলে এটা আমি বলে রাখলাম। তাহলে এবার দেখো যে লোকসভা আর রাজ্যসভা, যেহেতু রাজ্যসভা একটা পার্মানেন্ট হাউস, সেই জন্য এটা ডিজলভ হয় না, তাই তো? এটা ডিজলভ হয় না, কিন্তু লোকসভা ডিজলভ হয়, তাই তো? আর ডিজলভ হওয়ার মানে আমি আগের কোশ্চেনেই তোমাকে বললাম। ঠিক আছে, তাহলে চলো এবার নেক্সট কোশ্চেন। আচ্ছা, দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া কনসিস্টস অফ, দেখো পার্লামেন্ট অফ ইন্ডিয়া কনসিস্ট অফ, তো আমি স্টার্টিংয়ে তোমাকে বলেছি যে পার্লামেন্ট এটা তোমার পার্ট 5 এর মধ্যে আছে, আর্টিকেল 79 টু 122। তো পার্ট 5 এ আছে পার্লামেন্ট, আর্টিকেল হচ্ছে তোমার 79 থেকে 122, তাই তো? এই যে প্রথম আর্টিকেল, আর্টিকেল 79, এইখানেই বলা আছে যে দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া কনসিস্ট অফ 3 পার্টস। সেটা কে কে? সেটা হচ্ছে তোমার প্রেসিডেন্ট, সেটা কে কে তাহলে? সেটা হচ্ছে তোমার প্রেসিডেন্ট, কাউন্সিল অফ স্টেট আর হাউস অফ দ্য পিপল। তার মানে হচ্ছে তোমার প্রেসিডেন্ট, কাউন্সিল অফ স্টেট মানে হচ্ছে তোমার রাজ্যসভা, আর হাউস অফ দ্য পিপল মানে হচ্ছে তোমার লোকসভা। তার মানে পার্লামেন্ট কনসিস্ট অফ প্রেসিডেন্ট, রাজ্যসভা অ্যান্ড লোকসভা। তাহলে দেখো প্রেসিডেন্ট, লোকসভা অ্যান্ড রাজ্যসভা, এটা হয়ে যাচ্ছে তোমার অ্যান্সার। এটা কত নম্বর আর্টিকেলে লেখা আছে? আর্টিকেল 79। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন।